নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় ৪২ জন তৃণমূল নেতাকে শোকজ। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা মামলায় শোকজ করে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এবং তাতে শোকজ করে নোটিশ জারি করা হয়েছে এই ৪২ জন তৃণমূল নেতাকে, ঠিক কি জানতে পারছো? এখন স্বর্ণালী, তোমাকে জানিয়ে রেখে তুমি জানো যে ২০২১ সালে ভোট পরবর্তী যে হিংসার ঘটনা ঘটেছিল নন্দীগ্রামে, এবং সেই ঘটনাতে কিন্তু নন্দীগ্রামের চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি খুন হয়েছিলেন বলে অভিযোগ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনা তদন্ত ভার নেয় কিন্তু সিবিআই, এবং সিবিআই পরবর্তীকালে বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং চার্জশিটও দেয়, এবং সেখানে দেখা যায় যে প্রায় ৪২ জনকে সেখানে অভিযুক্ত হিসেবে ধরা হয়। এই পরবর্তীকালে সিবিআই তরফে কিন্তু সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয় যে এই যে মামলা, সেই মামলা এই রাজ্যের বাইরে অর্থাৎ ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে তারা সেই মামলা চালাতে চান, অন্তত এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং এও সূত্র মারফত জানা গেছে যে সেই আবেদন কিন্তু এর আগে জুলাই মাসে কলকাতা হাইকোর্টে জানিয়েছিল সিবিআই, কিন্তু কলকাতা হাইকোর্ট সেটিকে নাকচ করে দেয়। এর পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই এর তরফে গত 10ই নভেম্বর সেখানে আবেদন করা হয় এই মামলাটি কলকাতা হাইকোর্টে বাদ দিয়ে অন্য রাজ্যে স্থানান্তরিত করার জন্য, এবং গত 19শে নভেম্বর সুপ্রিম কোর্ট সেই মর্মে একটি নির্দেশ দিয়েছেন। এবং সেখানে যে ৪২ জন তৃণমূলের নেতা কর্মী, যার মধ্যে তুমি জানো যে আন্দোলনকারী হিসাবে যারা ছিলেন শেখ সুফিয়ান, আবু তাহের, সাহাবুদ্দিন, যারা বর্তমানে কেউ তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের কোর কমিটির সদস্য রয়েছেন, কেউ তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রয়েছেন, এইরকম প্রায় ৪২ জন নেতা কর্মীকে সেখানে শোকজ করে নোটিশ দেওয়া হয়েছে। এবং তাদেরকে যেটা বলা হয়েছে যে 1 মাসের মধ্যে তারা তাদের বক্তব্য যেন কোনো আইনজীবী মারফত অথবা নিজেরা সশরীরে থেকে তারা সুপ্রিম কোর্টের কাছে জানাতে পারে। পাশাপাশি এও নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে যে কেন মামলা রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত করা হবে না, সেই প্রসঙ্গেও কিন্তু তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। আর এই ঘটনাতে সামনে আসার পর কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে, কেননা যে সমস্ত তৃণমূল নেতাকর্মীরা ইতিমধ্যেই সেই নোটিশ পেয়েছেন, তারা যেরকম ভাবে বলছেন যে একটা বিধানসভার ঘটনা 21 সালে হয়েছিল, তারপর আরো একটি 26 সালের বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, ঠিক তার আগেই রাজনৈতিকভাবে তাদেরকে কোণঠাসা করার জন্য এই রকম ভাবে ব্যবস্থা করা হচ্ছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করছে। এবং বিজেপির যেটা বক্তব্য, ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা জানিয়েছেন যে যেভাবে অভিযুক্তরা নন্দীগ্রামে বিভিন্ন ঘটনাতে তারা হুমকি দিচ্ছে, যেরকম ভাবে তারা ভয় দেখাচ্ছে, ফলে সিবিআই যদি এরকম ভাবে কঠোর পদক্ষেপ নেয় সেটা সাধুবাদযোগ্য। আর যে দেবব্রত মাইতি পরিবারের সদস্যরা তারা বলছে যে তাদের পরিবারের সদস্য চলে গিয়েছেন, তারা দ্রুত ন্যায় বিচার চাইছে, সেটাই কিন্তু তারা আবেদন করছে। ধন্যবাদ স্বর্ণালী। কি বলবো, সিবিআই কাজ সিবিআই করছে, ওদের শাস্তি চাই, আমরা ন্যায় বিচার চাই। যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে, এখানে রীতিমতো ধমকাচ্ছে। বিডিওকে গিয়ে খুনের মামলার আসামি শেখ সুফিয়ান, সাউদ্দিন, বিডিওকে দাঁড় করিয়ে রেখে মানে নাটক বা ড্রামা বা ম্যাচ ফিক্সিং হতে পারে, তো আমরা ভিডিওতে যে দেখেছি মারাত্মক। একটা খুনের মামলার আসামি সে একজন WBCS অফিসারকে যে ভাষায় কথা বলছে, এদের তো কোনো পরিবর্তন হয়নি। কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে, এই নন্দীগ্রামের এই সমস্ত জিহাদি, জঙ্গি, হিন্দু খুন, হিন্দুদের যারা খুন করেছে, এদের কোনো পরিবর্তন হয়নি। ভারতীয় জনতা পার্টি এখানে যেতে বলে, পঞ্চায়েত বলুন, সমবায় বলুন, শান্তি আছে। আমি এদের হয়তো মন্ডা মিঠাই খাওয়াতে পারিনি, এদের হয়তো বাড়িতে বাড়িতে চাকরি দিতে আমি পারিনি, আমার ক্ষমতা নেই, কিন্তু এদের শান্তিতে আমি রেখেছি। ভোট পরবর্তী হিংসা মামলায় দেবব্রত মাইতির কেসে আমরা সকলেই জামিনে রয়েছি। হিসাব অনুযায়ী আমাদের নিম্ন আদালতে সেখানে শুনানি হওয়ার কথা। নোটিশে বলা হয়েছে যে আপনারা 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে যদি কোনো বলার থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন। আপনারা কি চাইছেন? আমরা আমাদের রাজ্য সরকারের উকিল অবশ্যই দেবে, এবং আমাদের নিজস্ব উকিলও থাকবে ওখানে সুপ্রিম কোর্টে। নিশ্চয়ই আমরা সেখানে লড়াই করব যাতে এই কেস এই রাজ্যে থেকে তার বিচার প্রক্রিয়া চালু হয়। আসছি পরের খবরে। অশোকনগরের কল্যাণগড়ে ঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো খুলি এবং হাড়গোড়। সিপিএম নেতার পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে গিয়ে এই খুলি এবং হাড়গোড় পাওয়া গিয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সমীরণ, এ তো চাঞ্চল্যকর ঘটনা।
দেখা যাচ্ছে যে অশোকনগর কল্যাণকর কল্যাণকর বাজার এলাকায় প্রয়াত সিপিএম নেতার বাড়িতে সংস্কারের কাজ চলছিল এবং সে সময় আজকে বেলার দিকে যখন মেঝে খোঁড়া যায় তখন দেখা যায় যে দুটি খুলি এবং কিছু হাড়গোড় উদ্ধার, এবং খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে অশোকনগর থানার পুলিশ, সেগুলোকে উদ্ধার করেছে এবং আগামীকাল ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখান থেকে নমুনা সংগ্রহ করবে এবং এই মাথার খুলি এবং হাড় তারা পরীক্ষা করে দেখবে এবং ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত হয়ে জানা যাবে যে কিভাবে এই ঘটনা ঘটেছে। সমীরণ, ধন্যবাদ। আসছি পরের খবরে। খাস কলকাতায় মহিলা শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার 1, ধৃতের 8 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃত গার্ডেন ব্রিজের বাসিন্দা আলতাপ আলম, অধরা 2। ইএম বাইপাস থেকে মহিলাকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ, গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ। রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ন্যাশনাল মেডিকেলে ভর্তি অভিযোগকারিনী। 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ মহিলার, গ্রেপ্তার করা হয়েছে 1 জনকে, অধরা 2 জন। অভিযুক্তদের মধ্যে একজন মহিলার পূর্ব পরিচিত, পুলিশ সূত্রে খবর। এই ভদ্রমহিলা ভিকটিম, তাকে কিছু একটা জোর করে তো গাড়িতে তোলা হয়েছে সেটা পাচ্ছি। গাড়িতে তোলার পর তাকে জোর জবরদস্তি কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল, যে যার কারণে সে অচৈতন্য হয়ে পড়ে। তারপরে তার সাথে দুর্ব্যবহার করা হয়, এগুলো সবগুলোই পাচ্ছি আমরা। আজকে যাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম, আমরা কোর্টকে বলি যে কী খাওয়ানো হচ্ছিল তোকে, তার রেসপেক্টে একটা ইনভেস্টিগেশন হবে, রিকনস্ট্রাকশন অফ দ্য অফেন্স, কোথার থেকে তুলে নিয়ে গেছিলো ওকে, তারপরে ওষুধ যেটা খাওয়ানো হয়েছিল, কারা কারা ছিল ওর সাথে, সেই রেসপেক্টে সবটা ইনভেস্টিগেশন করার জন্য কোর্ট 8 ডিসেম্বর অবধি পুলিশ কাস্টডি গ্রান্ট করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।